90-এর গণঅভ্যুত্থানের পর আসাদের রক্তের সাথে বেইমানিটা কারা করলো? কারণ আমরা আবু সাইদের রক্তের সাথে বেইমানি করার পথকে আমাদেরকে বাতলে দেওয়া হবে? আমাদের দেশের রাজনীতিটা এমন পর্যায়ে নিয়ে গেছে, আমাদের এই দুইটা রাজনৈতিক দল, বিকে পছন্দ করি না, একে দাও। এনজিও সরকার হয়ে গেছে। আখেরে বাংলাদেশকে আবারও সেই ফ্যাসিবাদের দিকেই নিয়ে যাবে। আমরা যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, বাস্তবে তা কতটা ভোগ করছে জনগণ? দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? দখলদার এবং আধিপত্য নিয়ে খুনখারাপির মতো ঘটনা কি বন্ধ হয়েছে? বলা হচ্ছে এক স্বৈরাচারকে তাড়িয়ে আরেক স্বৈরাচারের হাতে দেশের ক্ষমতা চলে গেলে 90-এর গণ অভ্যুত্থানের মতো আবারও ব্যর্থ হবে 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। কয়েকদিনের মধ্যে ইলেকশন, সেটা না বলে কয়েকদিনের মধ্যে সংস্কার, সেই কথাটা আমি শুনতে চাইছিলাম। তখন আমাদের কাছে সন্দেহ হয় যে 90-এর পরে যেই বিপ্লবটা, 90-এর গণঅভ্যুত্থান যেভাবে ব্যর্থ হয়েছে, আমার মনে হয় যে আমার 24-এর অভ্যুত্থানটাকে ব্যর্থ করার জন্য চেষ্টা করা হচ্ছে। কারণ আমি একটা কথা বলবো, স্বৈরাচার এরশাদের সময় প্রতিটা ছাত্র সংসদ নির্বাচন ঠিক মতো হয়েছে, 91 থেকে এসে সেটা বন্ধ হলো কেন? গণতান্ত্রিক গভর্নমেন্ট ছিল, আমাদের মিসট্রাস্টের জায়গা কোথায়? কেন 96 ঘটলো, কেন 6 ঘটলো 90-এর গণঅভ্যুত্থানের পর? আসাদের রক্তের সাথে বেইমানিটা কারা করলো? এখন আমরা আবু সাইদের রক্তের সাথে বেইমানি করার পথকে আমাদেরকে বাতলে দেওয়া হবে? আমরা তো তরুণরা সেটা করব না। এই ব্যর্থতা কি শুধু আওয়ামী লীগ সরকারের? যে কয়েকটা রাজনৈতিক দলে, যে বিএনপি জামাত ক্ষমতায় ছিল, তাদেরও ব্যর্থতা। আগে ওনাদের এই জায়গায় সে অ্যাড্রেস করে স্বীকার করুক তরুণদের কাছে, আমরাও ব্যর্থ, তবে আমরা এখন তোমাদের সহযোগিতায় সফল হতে চাচ্ছি, এই বিষয়গুলো আমরা ব্যর্থ। এই যে আত্মসমালোচনার জায়গাটা রাজনৈতিক দলগুলো যখন করবে, তখন তরুণদের আস্থা ফিরে আসবে। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ক্ষমতার অপপ্রয়োগ করে টানা 3 বার ক্ষমতায় থেকে ভয়ঙ্কর এক স্বৈরাচারী সরকার হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। আর শেখ হাসিনা স্বৈরাচারী সরকার হওয়ার পিছনে বিএনপি এবং জামাতকে দায়ী করছে ছাত্রনেতারা। বলা হচ্ছে 90-এর গণ অভ্যুত্থানের পর বিএনপি এবং জামাত টানা 10 বছর ক্ষমতা থাকার পরও দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে ব্যর্থ হয়েছিল। গত 15 বছরে ভাটে পড়ে বিএনপি অনেক সংস্কারের কথা বলতেছে, বাট 10 বছর, 90-এর গণঅভ্যুত্থানের পর 10 বছর ক্ষমতায় ছিল বিএনপি জামাত মোটামুটি একে অপরের সাথে থেকে। কেন সেই দিনগুলোতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়নি? মুখের উপর যদি সেই দিন যদি নির্বাচন কমিশনকে যদি সেভাবে শক্তিশালী করা হতো, তাহলে 2006 সালে আন্দোলনের চাপে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হইতো না। 2014-তে রকিব কমিশন যারা ছিল, তারা সরাসরি মুখের উপর শেখ হাসিনাকে বলতে পারতো যে হচ্ছে আমি এই নির্বাচন করব না। মেইন কারণ হচ্ছে 2006-এর আগ পর্যন্ত এই নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়নি। পুলিশ বাহিনীকে পেটোয়া বাহিনী হিসেবে কে ব্যবহার না করছে? পিএসসিকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক কখন হয়েছে? এই সংস্কারগুলোর জন্য আগে স্বীকার করতে হবে। আমি বলি, আত্মসমালোচনা যেদিন হবে, রাজনৈতিক দলগুলো যেদিন আত্মসমালোচনা করতে পারবে, সেই দিন আমাদের সংস্কার নিশ্চিত হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রে কিছু সংস্কার করে দিয়ে গেল, ধরি যে হচ্ছে একটা বাম দল এর ক্ষমতায় আসলো, আমি একটা দল ক্ষমতায় আসলো, তার ছাত্র সংগঠনের প্রধান কে হবে সেটা দলীয় প্রধান নির্ধারণ করে দিবে, এবং তারা গিয়ে হলে বসে থাকবে, হল দখল করে থাকবে, এবং হলে কে কোন রুমে থাকবে সেটা হবে না। তখন আমরা যারা বাইরে আছি, তখন আমরা নিজেরাও জিম্মি হয়ে যাব। এটাই হয়ে আসছে। এখন সংস্কার করে দিবে এভাবে, কিন্তু তখন কি মানে কেন? বাংলাদেশে তো আইনই আছে যে হচ্ছে ছাত্র সংগঠনগুলা কোনো দল অঙ্গ সংগঠন হইতে পারবে না। বাস্তবে কি কেউ মানছে? এটা আইনি, মানে হাইকোর্টের একটা নির্দেশনা আছে, সেটা আওয়ামী লীগ মানে নাই, বিএনপি মানে নাই, কেউই মানে নাই, হচ্ছে। তা আমাদের সংস্কারটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর আত্মসমালোচনার মধ্যে দিয়ে যে সংস্কারটা আসবে, সেটাই রাষ্ট্রীয় সংস্কার হিসাবে ফলপ্রসূ হয়ে বের হবে, এর আগে হবে না। ছাত্র সংগঠনগুলোর সংস্কার কেন? আজকে ছাত্র সংগঠন প্রত্যেকটার বিরুদ্ধে কেন কথা বলতেছে সাধারণ শিক্ষার্থীরা? আপনার হচ্ছে হলে হলে দেখবেন যে হচ্ছে হলে যে ছাত্রলীগকে যারা মারছে, তারা কিন্তু ওই হলে ছাত্রলীগের স্লোগান দেওয়া স্টুডেন্ট গুলাই মারছে। আমার স্যার এই প্রমাণ হলে আমি যখন যাই, তখন গিয়ে আমি ওদেরকে থামাই, ভাই এটা তো ওদেরই সম্পত্তি, এটা ভাঙ্গিস না। তারা বলছে যে এই হল থেকে আমাকে গেস্ট রুম নিছে, আমাকে রাতে ঘুমাতে দেয় নাই, মিছিলে নিয়ে গেছে। তো এই কাজটা কি শুধুমাত্র ছাত্রলীগই করছে? গণরুম সংস্কৃতি কি শুধুমাত্র 2008 থেকে শুরু হয়েছে? এই প্রশ্নগুলো যখন আমরা রাখবো, আমাদের মূলত আমরা কারোর উপর বিদেশ থেকে বা কারোর উপর ক্ষোভ থেকে আমরা বলছি না। আমরা বারবার বলতে চাচ্ছি, 71-এ 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। রক্ত দেওয়ার পরে কি হয়েছে? 72 থেকে 75-এর দুঃশাসন দেখতে হয়েছে, বাকশাল দেখতে হয়েছে, এই দেশের মানুষকে দেখতে হয়েছে হচ্ছে 72-73 সালে যে ইলেকশনটা হয়েছে, সেই ইলেকশনে ভোট চুরি দেখতে হয়েছে। রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংস্কার হবে, সেই সংস্কারটা রাষ্ট্রীয় সংস্কারের মধ্য দিয়ে ফলপ্রসূ হবে। বাংলাদেশের প্রধান কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে অন্যতম আওয়ামী লীগ এবং বিএনপি। দীর্ঘদিন থেকে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে
দুটি দলই পরিবার কেন্দ্রিক। বাবার পরে মেয়ে বা স্বামীর পরে স্ত্রী, তারপর ছেলে, এভাবেই পরিচালিত হচ্ছে এই দুটি রাজনৈতিক দল। আর এই দুটি দলের কারণে বাংলাদেশের রাজনীতি পরিবার কেন্দ্রিক হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আমার এই দেশটাকে এই যে একটা বিকৃত এবং একটা অসামঞ্জস্যপূর্ণ, একটা অসম্পূর্ণ এবং অবিবেচক, আমি কোনো শব্দ দিয়ে আসলে সংজ্ঞায়িত করতে পারবো না। আমাদের দেশের রাজনীতিটা এমন পর্যায়ে নিয়ে গেছে, আমাদের এই দুইটা রাজনৈতিক দল, হয় এ তা নইলে বি, হয় এ তা নইলে বি। এ কে পছন্দ করি না, বি কে দাও, বি কে পছন্দ করি না, এ কে দাও। দিস শুড নট বি দি পলিটিক্স অফ এ কান্ট্রি, অফ এ সভরেন কান্ট্রি লাইক আস। আমরা এই রাজনীতির থেকে, এই 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 অপরাজনীতির থেকে বেরোতে চাই। আমাদের দেশটা দ্বিধান্বিত, দুই ভাগে ভাগ করা, এ বি, নো মোর। আমরা ওই পলিটিক্স চাই না। বাংলাদেশের জনগণ ওই পলিটিক্স চায় না, যেই পলিটিক্স পরিবার কেন্দ্রিক, যেই পলিটিক্স জনগণকে নিয়ে ভাবে না, শুধু তাদেরকে নিয়ে ভাবে। আমাকে প্রমাণ চান, আমি ভুরির প্রমাণ এন্ডলেস টকিং হিসেবে বলতে পারবো। আমার এই অপরাজনীতি থেকে বের করার জন্য একটা সুষ্ঠু, একদম পরিকল্পিত একটা ধারা আনেন, যেখানে একটা সুস্থ ধারার পলিটিক্স থাকবে, যেখানে সুস্থ ধারার একটা বিরোধী দলীয় রাজনীতি থাকবে। দীর্ঘ 15 বছর একটানা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা, যার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে ছাত্র জনতা। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রথমে সমর্থন করলেও বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থা রাখতে পারছেন না তারা। বলেছি যে বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা সুসম্পর্ক প্রয়োজন, কোনো গ্যাপ রাখা উচিত না। এখন যেটা অনেকে সন্দেহ করছে যে এই সরকারের ব্যাকআপে এই ছাত্ররা যারা আন্দোলন করছে বা ফ্রন্ট পেজে আছে, তাদের একটা রাজনৈতিক দল হতে পারে, একটা কিংস পার্টি হতে পারে, বিরাজনীতিকরণ হতে পারে, এটা আমার কথা না। আমি বলছি রাজনৈতিক মহলের বা বিভিন্ন স্টেক হোল্ডারদের একটা কনসার্ন, 7 জন কিংবা 8-10 জনকে আরো ইনক্লুড করা যেতে পারে। এবং তাহলে কি এটা ধরেন এখন যে সরকারটা, মানে কেউ একটু ক্রিটিসিজম করে হয়তো বলছে যে এটি এনজিও সরকার হয়ে গেছে, কিংবা একটা আপনার মানে একপাক্ষিক মাইন্ডেড কিছু লোকজন কিনা একটা ক্যাবিনেট হয়েছে এবং সেটা সরাসরি ভালোভাবে ফাংশনও করছে না। সেই জন্য আমি বলেছিলাম তাহলে একটু বৈচিত্র্য আনার জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে আরো 8-10 জনকে ইনক্লুড করা গেলে সরকারের কাঠামোটা বড় হবে, কাজের ক্ষেত্রেও তাদের আপনার ভালো একটা পরিবেশ। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে পতনের 2 মাসের মধ্যে ক্ষমতার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর অনাস্থা দেখে উদ্বিগ্ন ছাত্র নেতারা। বলা হচ্ছে রাষ্ট্র সংস্কারের আগে যারা এখনই ক্ষমতায় আসার জন্য তৎপর হয়ে উঠেছে, তারা আবারও দেশকে স্বৈরাচারের দিকে নিয়ে যাবে। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে, কিন্তু সমস্যাটি তখন হবে যখন আমাদের এই যে হাজার শহীদ ভাই বোন তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমি আবারও আমার রাজনৈতিক স্বার্থের জন্য যে কোনো অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিব, কিংবা যে কোনো সিদ্ধান্ত নিব যেটি আখেরে বাংলাদেশকে আবারও সেই ফ্যাসিবাদের দিকেই নিয়ে যাবে। আমরা দেখেছি 90-এর সময় আমাদের বড় ভাইরা, আমাদের বড় বোনেরা, তারা কিন্তু এরশাদের যে শাসনামল সেটিকে তারা স্বৈরাচার মুক্ত করেছিল। 90-এর বাংলাদেশের পরেও কিন্তু আমাদের আরেকটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশের লক্ষ্যে আন্দোলন করতে হলো। অর্থাৎ আমরা দেখেছি 90-এর পরবর্তী বাংলাদেশ, তখন যদি আমরা এই ধরনের রাজনৈতিক দলগুলো তারা যদি অগণতান্ত্রিক এবং অথরিটারিয়ান আচরণ থেকে বের হয়ে তারা গণতন্ত্রের সুস্থ চর্চা করত, তারা যদি সুস্থ ধারার রাজনীতির মধ্যে থাকতো, তারা যদি দখলদারিত্ব চাঁদাবাজির রাজনীতি না করত, ছাত্রদের ছাত্র থাকতে দিত, লেলিয়ে দিত না কোনো তাদের মাদার অর্গানাইজেশনের কাজ করার জন্য, তাহলে কিন্তু আমাদের হয়তো এই 24-এ এসে আরেকটি খুনি হাসিনাকে দেখতে হতো না। কিন্তু সেই জায়গা থেকে এখন যেটি আমরা আমাদের শিক্ষার্থীদের প্রত্যাশা, আমরা অবশ্যই বাংলাদেশে গণতন্ত্রের চর্চা চাই। এটির জন্য আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছে। কিন্তু সেই গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে আবারও সেই একটি দামি গণতন্ত্র আমরা চাই না, দামি নির্বাচন আমরা চাই না। আমরা চাই এমন একটি নির্বাচন হবে যেখানে নির্বাচন কমিশন থাকবে সুষ্ঠু, থাকবে নিরপেক্ষ, যে কোনো দল মত নির্বিশেষে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, এবং সেই নির্বাচনটি হতে হবে সকল দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। কোনো ধরনের বহির্ভূত যে আমরা বাইরের এক্সটার্নাল যে ফোর্স বলি সেটি ছাড়া আমরা সকলে যেন ভোট দেওয়ার স্বাধীনতাটি পাই।
আমার বয়স 24 বছর, আমি কিন্তু এখনো ভোট দিতে পারিনি, এবং আমি আমার অনেক বন্ধুদের জানি তাদের বয়স 30 বছর 35 বছর, তারাও জীবনে কখনো ভোট দিতে পারেনি। আমরা তো ভোট দিতে চাই, বাংলার সাধারণ জনসাধারণ তাদের সাংবিধানিক যে চর্চা, সেই চর্চাটি করতে চায় বাংলাদেশে। কিন্তু সেই জায়গায় অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার তারা সময় চাচ্ছেন, তারা বারবার বলছেন যে আমাদের রাষ্ট্র পুনর্গঠনে কিছু সময় প্রয়োজন। গেল জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের সর্বস্তরের ছাত্র জনতার সমষ্টিগত আন্দোলনে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা, যার পর থেকে রাষ্ট্র সংস্কারের সাথে সাথে দেশের রাজনৈতিক দলগুলোর সংস্কারের ব্যাপারে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে পরিবার কেন্দ্রিক নেতৃত্ব থেকে বেরিয়ে গণতন্ত্র পদ্ধতিতে পরিচালিত হতে হবে। দর্শক, আপনারা কি চান, রাজনৈতিক দলগুলো পরিবার কেন্দ্রিক থাকুক নাকি গণতন্ত্র পদ্ধতিতে পরিচালিত হোক? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।